জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই আগস্টের মানবতা বিরোধী মামলার বিচার কাজ শেষ হয়েছে। রায় ধার্য করা হবে আগামী 13ই নভেম্বর সকাল 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমাপনী বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। পরে সমাপনী বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সমাপনী বক্তব্য শেষে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জুলাইয়ে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। শেখ হাসিনা সহ আসামিদের শাস্তি দিতে না পারলে শহীদ ও আহতদের সাথে অবিচার করা হবে। অন্যদিকে চিফ প্রসিকিউটর বলেন, এত মানুষ হত্যার পরও কোনো অনুশোচনা নেই হত্যাকারীদের, উল্টো তারা হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। আশা করছেন এই মামলায় ন্যায় বিচার করবেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, বিশেষ করে জাতিসংঘের প্রতিবেদনগুলো দিয়েছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি হওয়ার জন্য ওয়াইড স্প্রেড। ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই। এতগুলো জীবন ঝরে গেছে, এতগুলো মানুষ পঙ্গু হয়েছে। বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে, বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে, ভোটের অধিকার হারিয়েছে। যেই অপরাধ সংগঠিত হয়েছে এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত এই আসামিরা, এবং আমরা বলেছি আইনে প্রেসক্রাইব সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই। শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে এই পর্যন্ত জামায়াতে ইসলামীর কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন কোবার উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জামায়াতের আমির আরও বলেন, কেউই ভুলের ঊর্ধ্বে নয়। মতবিনিময় সভায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। আলোচনা করেন নির্বাচন ইস্যুতেও। শুধু ৭১ না, ৪৭ সাল থেকে শুরু করে জামাতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন। ৭১-এ জামাতের কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। জামাত তখন ফিল করেছিল যে পাকিস্তান ইউনাইটেড থাকা দরকার। তখনও কিন্তু পাকিস্তান, আওয়ামী লীগের বহু লিডার পাকিস্তান সরকারের আন্ডারে চাকরি করেছেন। জনপ্রত্যাশা ছিল যে পাকিস্তানের শাসকরা চলে যাক, বাংলাদেশ স্বাধীন হয়ে যাক। জামাত এটাকে সম্মান করলো না কেন? কারণ আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ তখন যারা ছিলেন, কোন প্রেক্ষাপটে তারা কোন ডিসিশন নিতে বাধ্য হয়েছেন সেটা তারাই ভালো বলতে পারবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় বিএনপি। প্রধান নির্বাচন কমিশনের কাছে ৩৬ প্রস্তাবনা নিয়ে বৈঠক শেষে এই মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। সকালে নির্বাচন ভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। আলোচনা হয় প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আদলে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা বিষয়টি। একই সাথে নির্বাচন পূর্ব ও নির্বাচনকালীন সময়ে অনিয়ম রোধে কমিটি গঠন, ভোটাধিকার প্রয়োগে সম্ভাব্য সকল প্রতিবন্ধকতা অপসারণ সহ কমিশনের তৎপরতার বিষয়ে জানতে চায় বিএনপি। সব মিলিয়ে ডিসেম্বরের প্রথমার্ধের তফসিলের আগে এসব বিষয়ে ইসির কার্যকরী ভূমিকা দেখতে চায় দলটি। কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে, যাতে বাংলাদেশের মানুষ শুধু নয়, বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে, এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এবং সেই গুরুদায়িত্ব আজকের নির্বাচন কমিশনের উপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি। নির্বাচন নিয়ে বিএনপি ও জামাতকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে তিনি আরও বলেন, দেশকে রক্ষার জন্য সবাইকে তৈরি থাকতে হবে, যারা পরীক্ষিত তাদেরকে ক্ষমতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গণহত্যাকারীরা যেন আর ফিরে আসতে না পারে সেদিকে দেশবাসীকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। বলেন, তারেক রহমান দেশে আসলে নিরাপদে থাকবে এটা জনগণ বিশ্বাস করে না, সতর্ক না থাকলে বিপদ আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের অপসারণের দাবি জানিয়ে শেখ হাসিনার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদের দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমাদের সবাইকে তৈরি থাকতে হবে।
এবং এমন একটা দলকে বাংলাদেশের আগামী দিনে ক্ষমতায় আনতে হবে যারা পরীক্ষিত, যারা বাংলাদেশে মানুষের কথা দিলে কথা রক্ষা করে। ফ্যাসিস্টরা কোনোভাবেই যেন ফিরে আসা, যারা হত্যাকারী, গণহত্যাকারী, যারা লুটেরা, ওই শেখ হাসিনা যদি আবার ফিরে না আসতে পারে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসা কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মোহাম্মদ জাহিদ নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি। রাজধানীর কল্যাণপুরে মোবাইল সার্ভিসিংয়ের একটি দোকানে কাজ করতেন তিনি। ভোরে জেনেভা ক্যাম্পের ভেতর দুই পক্ষের মধ্যে মারামারির সময় জাহিদ বাসা থেকে বের হলে ককটেলের আঘাতে গুরুতর আহত হন তিনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর 4:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সকাল 10টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ এলে ডিএমপির অতিরিক্ত কমিশনার SM মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, যারা মাদকের মূল নিয়ন্ত্রক তাদের গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। যারা সেলার তাদের চেয়ে যারা এটার মূল নিয়ন্ত্রক তাদের গায়ে হাত না পড়া পর্যন্ত এটা কন্ট্রোল করা যাবে না। আমাদের মনে হয় আরও একটু কোয়ালিটেটিভ চিন্তা করতে হবে, আরও একটু ভালোভাবে চিন্তা করতে হবে। যারা গ্যাং লিডার, যারা এটার মানে নিয়ন্ত্রণ করে, যারা এখানে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতেছে, তাদের গায়ে হাত পড়তে হবে। গাড়ি চাপায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদ ও অটোরিকশা বন্ধ করে নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট 7 রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে সেখান থেকে আছেন সহকর্মী মেহরাব সুমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, কতক্ষণ ধরে অবরোধ চলছে, কি বলছেন শিক্ষার্থীরা? গতকাল ট্রাক চাপায় সিফাত নামের একজন বিজ্ঞান কলেজের শিক্ষার্থী নিহত হয়েছে। সে ঘটনাকে কেন্দ্র করে তারা আজ সকালে 11টা নাগাদ মেইন সড়কে তারা অবরোধ করে, কিন্তু পরবর্তীতে পুলিশের বাধায় এবং তাদের অনুরোধেই এই 7 কলেজের এই বিজ্ঞান কলেজের রাস্তা এখানে তারা অবরোধ করে। এই অবরোধের তাদের 5টা দাবি, এই অবরোধের পক্ষে তারা দাবি তুলছে যে নিরাপদ সড়ক চাই। সেক্ষেত্রে তারা বলছে যে গতকাল যে সিফাত হত্যাকাণ্ড হয়েছে, এক্ষেত্রে যে ট্রাক চালক তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং ফুটপাত দখলমুক্ত করতে হবে। তাদের দাবি যে অনেক দিন থেকেই যে আপনার ফার্মগেটে যত ফুটপাত আছে এবং এই কলেজ কেন্দ্রিক যত ফুটপাত, এখানে তারা ঠিকমতো হাঁটা চলা করতে পারছে না এবং কলেজ এখানে 3-4টা কলেজ স্থাপিত হওয়ার কারণে এখানে ফুটপাত তাদেরকে দারুণ সমস্যা করছে বলে তারা আমাদের জানিয়েছে। তৃতীয়টি তারা যেটি বলছে যে এখানে পার্কিংয়ের কোনো সুব্যবস্থা নেই, যে যত্রতত্র তারা পার্কিং করছে এবং তার ফলে যানজটের শিকার হচ্ছে। এই যানবাহনের অনিয়ন্ত্রিত যে গতি, যেটাকে আমরা বলতে পারি যে আপনার মোটর চালিত যে রিক্সা, এই রিক্সার কারণে এখানে দ্রুত গতি রিক্সার কারণে তাদের প্রতিনিয়ত তারা আহত হচ্ছে এবং দুর্ঘটনার শিকার হচ্ছে। দুর্ঘটনার জন্য এখানে যে রেল ক্রসিংয়ের কথা বলা আছে, যে রেল ক্রসিংয়ে তাদের অনিয়ন্ত্রিত যে বাদ সেটা তারা দিতে পারছে না এবং সেখানে ঠিকমতো ট্রাফিকের যে কাজ সেটা করছে না। নিরাপত্তা, সড়ক নিরাপত্তার যে আইন, সে আইন তারা বাস্তবায়ন চায় এবং এখান থেকে তাদের মূলত দাবি হচ্ছে 5টার মধ্যে হচ্ছে সিফাত হত্যার বিচার, ফুটপাত দখল মুক্তকরণ এবং আপনার যে ফুটপাতের যে চলাচলের যে রাস্তাগুলো, চলাচলের রাস্তাগুলো অবৈধভাবে দোকান দিয়ে তারা যে একটা এখানে কৃত্রিম যানজট সৃষ্টি করছে, তার থেকে এরা মুক্তি যাচ্ছে এবং এখানে যে আপনার অনেক দোকান দেখা যাচ্ছে, এই দোকান তারা অপসারণ চাচ্ছে এবং ফুটপাত যেন কলেজ কেন্দ্রিক এবং স্কুল কেন্দ্রিক যে দোকানগুলো আছে তারা সেখানে নিরাপদ কোথাও দূরে গিয়ে তাদেরকে ব্যবসা পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছে। এই ছিল বিজ্ঞান কলেজ থেকে সবশেষ তথ্য আমার কাছে। সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের অবরোধ এবং বিক্ষোভের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন। চলে যাচ্ছে পরের খবরে। চট্টগ্রাম ইপিজেডের শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যাওয়া প্যাসিফিক জিন্স গ্রুপের 8টি কারখানা খুলে দেওয়া হয়েছে। কাজে যোগ দিয়েছেন এসব কারখানার প্রায় 35,000 শ্রমিক। এর আগে গত 16 অক্টোবর শ্রমিক ও মালিক পক্ষের বিরোধ ও সংঘর্ষের জেরে এক নোটিশে কারখানা বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সেই হিসেবে 8 দিন পর আবারও কর্মমুখর হলো দেশের পোশাক খাতের অন্যতম বৃহৎ এই শিল্প প্রতিষ্ঠান। কারখানা খুলে দেওয়ার নোটিশে প্যাসিফিক জিন্স গ্রুপের
ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন জানান, বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ আবারও কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। এ সময় তিনি কর্মস্থলে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এদিকে পরিস্থিতি অবনতির আশঙ্কায় ইপিজেড এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও সেনা সদস্য। সাভারে পূর্ব শত্রুতার জেরে সাইদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়া সন্ত্রাসীদের ধারালো অস্ত্র ও ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন অন্তত 8 থেকে 10 জন। বুধবার রাতে সাভারের বনগাঁ ইউনিয়নের বেড়াইদ গ্রামে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8টার দিকে মূল অভিযুক্ত জাকির 30 থেকে 40 জন লোক নিয়ে ধারালো অস্ত্র দিয়ে স্থানীয় সাইদ, বাবুল সহ উপস্থিত 12 থেকে 15 জনের উপর হামলা করে। এই সময় ধারালো অস্ত্র ও ইট পাটকেলের আঘাতে আহত হয়েছেন অন্তত 8 থেকে 10 জন। পরে তাদেরকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করে। এছাড়া বাকি আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও ডিবি পুলিশের উপর হামলা, জমি দখল, মারধর সহ বিভিন্ন অভিযোগ রয়েছে অভিযুক্ত জাকিরের বিরুদ্ধে। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্কয়ার হসপিটালের উদ্যোগে বিনামূল্যে হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশ নেন স্কয়ার হসপিটালের মেডিসিন, শিশুরোগ, গাইনি, হাড় ও পেশি সংক্রান্ত ব্যথা ও শ্বাসতন্ত্র বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা। গরিব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধ প্রদান করা হয়। এর মাধ্যমে চিকিৎসা বঞ্চিত রোগীরা সহজে ও বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিষয়ে একটি বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট। স্থানীয় সময়ে মঙ্গলবার নেসেটের 120 সদস্যের মধ্যে 24 থেকে 25টি ভোটে বিলটি প্রাথমিক অনুমোদন পায়। আইন হিসেবে কার্যকর হতে বিলটিকে আরও 3 ধাপের অনুমোদন পেতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোট সদস্য ও বিরোধী এমপিরা এতে সমর্থন দেন। নেসেটের এক বিবৃতিতে জানানো হয়, বিলটি প্রাথমিক অনুমোদনের পর আরও আলোচনার জন্য পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিলটির তীব্র নিন্দা জানিয়েছে হামাস, কাতার, সৌদি আরব ও জর্ডান। ট্রাম্প পুতিন বৈঠক ভেস্তে যাওয়ার পর এবার রাশিয়ার বড় দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার এই নিষেধাজ্ঞা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করে এখন আর কোনো লাভ হচ্ছে না। একই দিন মস্কো থেকে এলএনজি আমদানি বন্ধের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতি ভঙ্গ করায় মস্কোর উপর এই নিষেধাজ্ঞা বলে জানিয়েছে হোয়াইট হাউস। এছাড়াও ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করে এখন আর কোনো লাভ হচ্ছে না। রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দর। অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দর ব্যারেল প্রতি $2 বেড়ে মূল্য দাঁড়িয়েছে $64। একই দিন মস্কো থেকে এলএনজি আমদানি বন্ধের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একদিনের ব্যবধানে ফের কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর। প্রতি আউন্স স্বর্ণের দর 1.7% কমে $4,054 হয়েছে। সোমবার রেকর্ড দর বেড়ে আউন্স প্রতি স্বর্ণের দর ছুঁয়েছিল $4,381। তবে মঙ্গলবারই সর্বোচ্চ 5.3% কমে $4,115 পৌঁছায় তা। এবছর কয়েক ধাপে স্বর্ণের দর বেড়েছে 57%। ভূ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও যুক্তরাষ্ট্রে শাটডাউনের কারণে মূল্যবান এই ধাতুটির বাজার অস্থির হয়ে পড়েছে বলে মত বিশ্লেষকদের। স্বর্ণের দামের পাশাপাশি কমেছে রূপার দামও। আউন্স প্রতি $1.6 কমে রূপার দর দাঁড়িয়েছে $47.95। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon।